এবার নেইমার ঝলকের অপেক্ষায় বিশ্ব। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে যাওয়ার মিশনে নামছে ব্রাজিল। ফুটবল মহানায়ক মেসির জন্মদিনে দেশীয় ভক্তদের নানা আয়োজন। বেইজিংয়ে তারেক রহমানকে লাল গালিচার সংবর্ধনা। আজ প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক। গুরুত্ব পাবে তিস্তা মহাপরিকল্পনা, বিনিয়োগ ও কর্মসংস্থান। বাড়ছে ডেঙ্গুতে মৃত্যু আক্রান্ত। মোকাবিলায় এডিসের লার্ভার খোঁজে টাস্কফোর্স। গুলশানে অভিযানে রেস্তোরাঁকে জরিমানা, ম্যানেজারকে 2 মাসের জেল, কীটনাশক বিতরণ। দিনাজপুর দিয়ে 4 জনকে পুশিন। নওগাঁয় শিশুসহ 9 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা রুখে দিল বিজিবি। দেশের সব সীমান্তে বাড়তি নজরদারি, পাহারায় গ্রামবাসীও। এবং ফুলে ফেঁপে উঠছে নদ নদী। বর্ষার শুরুতে ভারী বৃষ্টি, উজানের ঢলে বন্যার শঙ্কা। ডুবতে পারে রংপুর, ময়মনসিংহ, সিলেটের বিস্তীর্ণ এলাকা। মোকাবেলায় প্রস্তুতি জোরদার। প্রবাসের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। বিশ্বকাপের নকআউট পর্বে দুর্দান্ত ছন্দে থাকা নেদারল্যান্ডসকে এড়াতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার মিশন এবার ব্রাজিলের। স্কটল্যান্ডের বিপক্ষে বড় জয় তুলে নিতে নেইমারকে নিয়ে রণকৌশল সাজিয়েছেন কোচ কার্লো অ্যানচেলোত্তি। যুক্তরাষ্ট্র থেকে আরও জানব এসএম ইকবালের কাছে। হেক্সা মিশনে এসে ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা থেমে যেতে পারে রাউন্ড অফ 32 অর্থাৎ প্রথম নকআউট পর্বেই। আবার এই কঠিন পথ থেকে কিভাবে ব্রাজিল বেরিয়ে আসতে পারে সেই সমীকরণও ব্রাজিলের হাতেই। সেটা কিভাবে ব্যাখ্যা করছি। এবারের বিশ্বকাপে অন্যতম শক্তিশালী পারফরমেন্স দেখিয়েছে নেদারল্যান্ডস। যদিও প্রথম ম্যাচে জাপানের সঙ্গে 2-2 গোলে ড্র করে তাদের শুরু হয়েছে, তবে পরের ম্যাচে সুইডেনকে রীতিমতো বিধ্বস্ত করে জানান দিয়েছে কেন তাদের এবারের বিশ্বকাপে মোস্ট ফেভারিটের তালিকায় রাখা হয়েছে। বিশ্বকাপের ফিক্সচার যেটা বলছে, ব্রাজিল রয়েছে সি গ্রুপে। সি গ্রুপের সঙ্গে ক্ল্যাশ হবে গ্রুপ এফ এর, যে গ্রুপে অবস্থান করছে নেদারল্যান্ডস। সেক্ষেত্রে ব্রাজিল যদি নেদারল্যান্ডসকে অ্যাভয়েড করতে চায় তাহলে অবশ্যই তাদের সি গ্রুপের চ্যাম্পিয়ন হতে হবে। যদিও এই ম্যাচ শুরুর আগে ব্রাজিল এখনও গ্রুপের শীর্ষ পর্যায়ে রয়েছে, তবে সেটা উলট পালট হয়ে যেতে পারে তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচের পর। শেষ ম্যাচে মরক্কোর সামনে একটা সুযোগ রয়েছে হাইতিকে বড় ব্যবধানে হারিয়ে গ্রুপে যে তারা গোল ব্যবধানে 2 নম্বরে রয়েছে সেটা এগিয়ে নেওয়া, অর্থাৎ শীর্ষে চলে যাওয়া। পক্ষান্তরে ব্রাজিলের সামনে কঠিন চ্যালেঞ্জ স্কটল্যান্ডকে সামলানো, কেননা স্কটল্যান্ডেরও সুযোগ রয়েছে গ্রুপ রানার্স আপ হওয়ার বা গ্রুপের 3য় স্থানে থেকে বিশ্বকাপের পরের পর্বে যাওয়ার। সুতরাং সেই সুযোগটা তারা নেওয়ার জন্য সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করবে। যদিও বিশ্বকাপের ইতিহাস বলে বিশ্বকাপে স্কটল্যান্ড কখনোই ব্রাজিলকে হারাতে পারেনি। ব্রাজিলের সামনে হচ্ছে আসলে ইকুয়েশনটা একেবারে পরিষ্কার। সি গ্রুপের চ্যাম্পিয়ন হলে তারা রাউন্ড অফ 32-তে গিয়ে পাবে এফ গ্রুপের রানার্স আপ দলকে। সেক্ষেত্রে এফ গ্রুপের রানার্স আপ দলও যে একেবারে ফেলে দেওয়ার পাত্র তা কিন্তু নয়। এফ গ্রুপের রানার্স আপ হিসেবে আসতে পারে জাপান, যে জাপান প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে 2-2 গোলে রুখে দিয়েছে। এসএম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। 2023 সালে পর আবারও জাতীয় দলে দেখা যাবে নেইমারকে, তবে শুরুর একাদশে থাকবেন না তিনি। একাদশে খুব বেশি পরিবর্তন না আনার আভাস দিয়েছেন কার্লো অ্যানচেলোত্তি। স্কটল্যান্ডকে নিয়ে বেশ সতর্ক ব্রাজিলের কোচ। মায়ামিতে ম্যাচ শুরু হবে ভোর 4টায়। বিশ্বকাপের সবশেষ 2002 সালে সূর্যোদয়ের দেশ জাপানে ব্রাজিলের হয়ে শিরোপা উঁচিয়ে ধরেছিলেন কাফু। এরপর দ্য গ্রেটেস্ট শো অন আর্থের 5টি আসরে অংশ নিয়েছে সেলেসাও। 4বার কোয়ার্টার ফাইনাল আর 2014 বিশ্বকাপে নিজেদের মাটিতে নামের পাশে জোটে 4র্থ স্থানের তকমা। 24 বছর ধরে একটা শিরোপার আশায় ব্রাজিল, তবে এবারও গেল কয়েক বিশ্বকাপের মতো সেলেসাওদের সামনে ভয় ধরাচ্ছে ইউরোপ বাধা। নকআউটে নেদারল্যান্ডসকে এড়াতে তাই স্কটল্যান্ডকে হারিয়ে সি গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য কোচ কার্লো অ্যানচেলোত্তির। মরক্কোর চেয়েও গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপ সিতে শীর্ষে রয়েছে সেলেসাও। তবুও প্রতিপক্ষ স্কটল্যান্ড হওয়ায় সতর্ক কোচ। 2023 সালের পর এ ম্যাচ দিয়ে আবারও জাতীয় দলে নেইমারকে পাওয়ার খবরে স্বস্তিতে সমর্থকরা, তবে শতভাগ ফিট না থাকায় এখনই তাকে 90 মিনিট খেলানোর ঝুঁকি নেওয়া হচ্ছে না। নেইমারকে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী শেষ ভাগে মাঠে নামানোর আভাস দিয়েছেন অ্যানচেলোত্তি।
এই ম্যাচের দলে বড় কোনো পরিবর্তন আনবেন না কোচ। ইনজুরিতে পড়া উইঙ্গার রাফিনিয়ার জায়গায় একাদশের সুযোগ পাওয়ার জোর সম্ভাবনা ১৯ বছর বয়সী তরুণ ফরওয়ার্ড রায়ানের। অনুশীলনে তাকে ঝালিয়ে নিয়েছেন অ্যানচেলোত্তি। লুইস এনরিককে পরীক্ষা নিরীক্ষা করা হলেও কোচের প্রথম পছন্দ এই তরুণ তুর্কি। মাঠের গতি ও আক্রমণকে প্রসারিত করতে রায়ানের ওপর আস্থা অ্যানচেলোত্তির। হলুদ কার্ড থাকার পরেও ডগলাস সান্তোস ও ক্যাসেমিরোর উপরই ভরসা রাখছেন কোচ। ফিফা বিশ্বকাপে এর আগে 4 বার দেখা হয়েছে ব্রাজিল ও স্কটল্যান্ডের। এর মধ্যে 3 জয় আছে সেলেসাউদের, 1টি ম্যাচ ড্র করেছে স্কটল্যান্ড। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এখন পর্যন্ত 2 দল খেলেছে মোট 8টি ম্যাচ, সেখানেও আধিপত্য ব্রাজিলের, 6 বারই জিতেছে তারা। তবে এবারের বিশ্বকাপে পরিসংখ্যান থেকে স্বস্তি পেতে চান না ইতালিয়ান মাস্টার মাইন্ড, বরং মাঠে সামর্থ্যের সবটুকু দিয়ে ফুটবলারদের কাছে বড় জয় চান কোচ। পারভিন আক্তার, সময় সংবাদ। এদিকে মেসি রোনালদোর পর এবার নেইমারের পারফরমেন্সে দেখতে মুখিয়ে আছেন সমর্থকরা। দেশের বিভিন্ন স্থানে ব্রাজিল স্কটল্যান্ড ম্যাচ ঘিরে রয়েছে নানা আয়োজন। ভক্তদের আশায় এবার হেক্সা মিশনে সফল হবে সেলেসাওরা। আবারও সাম্বার তালে নেচে ওঠার অপেক্ষায় বাংলাদেশের ফুটবল প্রেমীরা। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় ব্রাজিল স্কটল্যান্ড ম্যাচ বড় পর্দায় উপভোগে তর সইছে না ভক্তদের। তাদের রোমাঞ্চ কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে নেইমারের প্রত্যাবর্তন। অনেকদিন পর নেইমার খেলছে, এটা দেখতে পাওয়া আসলে একটা ভালো অনুভূতি। অন্যান্য দল যেমন বিশ্বকাপ জেতার জন্য এসেছে, আমরা ব্রাজিল ফ্যানরা আসলে নেইমারের খেলা দেখার জন্যই আসলে অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। নেইমার এখনো ফর্মে নেই, সো তার কাছ থেকে এক্সপেকটেশন এত বেশি না, বাট সে যে আসছে মাঠে এটাই আমাদের জন্য অনেক। প্রত্যেকটা লিজেন্ডরাই গোল করেছে বা ইয়াংস্টাররাও গোল করেছে। আজকে আমরা আশা করব নেইমারও সেই দলে অংশগ্রহণ করবেন গোল করে। গ্রুপ পর্বের শেষ ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখবে প্রিয় দল, আশা সমর্থকদের। নেইমার আসতে থেকেই আমরা অনেক খুশি। তো নেইমার আশা করি যে রোনালদো মেসির মতো নেইমার একটা ভালো পারফরমেন্সে আসবে। দলের কাঠামো অনুযায়ী আমি যেটা মনে করি যে ব্রাজিলের বিশ্বকাপ জয় করার উচিত। রোনালদো, কাফু, রোনালদিনিও কাকাদের হাত ধরে সবশেষ 2002 সালে শিরোপার স্বাদ পেয়েছে ব্রাজিলিয়ানরা। মাঝে কেটে গেছে 2 যুগ, পূরণ হয়নি হেক্সার স্বপ্ন। তবে এবার অ্যানচেলোত্তির অধীনে অপেক্ষার অবসান ঘটবে, দৃঢ় বিশ্বাস ভক্তদের। 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে নকআউট অনেকটাই নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল। এবার লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। রাষ্ট্রীয় সফরে চীনের বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অফ অনারের সম্মান জানানো হয়। এর আগে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেন সরকার প্রধান। বৃহস্পতিবার চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং শুক্রবার প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বেইজিং থেকে আহমেদ সালেহিনের রিপোর্ট। রাষ্ট্রীয় সফরে চীনে গিয়ে দালিয়ান প্রদেশে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান এখন বেইজিংয়ে। দালিয়ান থেকে বুলেট ট্রেনে যাত্রা করে স্থানীয় সময় বিকেল 5টা 30 মিনিটে বেইজিং পৌঁছান সরকার প্রধান। এ সময় স্টেশনের প্ল্যাটফর্মেই তাকে অভ্যর্থনা জানানো হয়, দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা, ছিল গার্ড অফ অনারও। বৃহস্পতিবার চীনা বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধানের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। যোগ দেবেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ দূতাবাস আয়োজিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামের আলোচনায়। এদিন বেইজিংয়ের দ্য গ্রেট হল অব পিপলে চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে 2 দেশের মধ্যে সই হবে চুক্তি ও সমঝোতা স্মারক। এছাড়া দেশটির বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, নীতি নির্ধারকদের সঙ্গেও আলাদা কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। এছাড়া শুক্রবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সূচিও রয়েছে। রাষ্ট্রীয় কর্মসূচি শেষে ওই দিনই ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে সরকার প্রধানের। এর আগে বুধবার দিনভর দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন সহ নানা আনুষ্ঠানিকতায় যোগ দেন তারেক রহমান। এবারের সম্মেলনে 90টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনৈতিক, ব্যবসায়ী, শিক্ষাবিদ এবং গণমাধ্যম অঙ্গনের 1700 জনেরও বেশি প্রতিনিধি অংশ নেন। সাইডলাইন বৈঠকে কাজাখস্তান সহ বিভিন্ন দেশের সরকার প্রধানের সঙ্গে বৈঠকও করেন প্রধানমন্ত্রী। আহমেদ সালেহিন, সময় সংবাদ, চীন।
এদিকে প্রধানমন্ত্রী চীন সফরের মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা সম্ভব হবে বলে আশা করছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি আশাবাদ জানান। রুহুল কবির রিজভী বলেন, এই সফরে বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা জোরদারে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী। একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে চায় জানিয়ে তিনি বলেন, দেশবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। বিরোধী দলের সমালোচনা করে প্রধানমন্ত্রী উপদেষ্টা বলেছেন, নতুন করে ফ্যাসিবাদ তৈরি হচ্ছে বলে প্রায় অভিযোগের বান ছোড়া হচ্ছে, অথচ তাদের কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের যে ঘাটতি, বাণিজ্য ঘাটতি প্রায় $24 বিলিয়ন মতো, এটিকে কমিয়ে আনতে হবে। সে ব্যাপারে দেশের জনগণ প্রত্যাশা করে দেশের প্রধানমন্ত্রী এ বিষয়ে যুগোপযোগী এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। দেশের প্রধানমন্ত্রী তৎপর যে আমরা যদি আমাদের বাণিজ্য ঘাটতি কমিয়ে নিয়ে আসতে পারি, তাহলে আমরা এদেশের শিল্পায়ন এবং অন্যান্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমাদের একটি যুগান্তকারী অবস্থায় এসে উপনীত হতে পারব। এবার দিনাজপুরে 4 জনকে পুশিন করেছে বিএসএফ। তাদের বাড়ি নড়াইলে, স্থানীয় ইউপি কার্যালয়ে রাখা হয়েছে তাদের। সেদিকে নওগাঁয় 9 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। অবস্থান করছে সীমান্তে শূন্যরেখায়, পাহারা দিচ্ছেন স্থানীয়রাও। প্রায় সীমান্তে বিএসএফের পুশিনের চেষ্টা রুখে দিতে তৎপর বিজিবি, সজাগ গ্রামবাসীও। বুধবার সকালে দিনাজপুরের বনতারা সীমান্ত দিয়ে 4 জনকে পুশিন করে বিএসএফ। তাদের আটক করে শঙ্করপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে যান স্থানীয়রা। পরে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ও বিজিবি। 4 জনের গ্রামের বাড়ি নড়াইলে। তাদেরকে নাকি বনতারা গিলা বাড়ি দিয়ে তাদেরকে পুশ করে দিয়েছে আমাদের বাংলাদেশে। গ্রামবাসীও লিখছে, ডাকিয়ে আমাকে ফোন দিচ্ছে। ফোন দেওয়ার পরে আমরা ওখানে পাইছি ওনাকে। এদিন ভোরে নওগাঁর সাপাহারের পাতারি সীমান্ত দিয়ে 9 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ, তবে তা আটকে দেয় বিজিবি। এরপর থেকে শূন্যরেখায় অবস্থান করছে 3 শিশু, 3 নারী ও 3 পুরুষ। অন্যায়ভাবে বিএসএফ আমাদের বাংলাদেশে পুশিং করে লোকজন ঠেলে দেওয়ার চেষ্টা করছে। এটা আমরা সাধারণ জনগণ, এটা আমরা মেনে নিবই না। দেশ রক্ষা করার জন্য আমরা সবাই প্রস্তুত আছি এবং বিজিবির সাথে আমরা কথা বলেছি। এ বিষয়ে তারা কোনো নাকচ করে দিচ্ছে। বাংলাদেশের যশোহর বাড়ি এরকম কথাবার্তা বলতেছে আর কি। দেশের সব সীমান্তেও নজরদারি বাড়িয়েছে বিজিবি। দিনরাত পাহারায় রয়েছেন গ্রামবাসীও। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রী উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমানের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় ভারতের দেয়া ব্যাখ্যা সন্তোষজনক নয় বলে জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ঘটনাটিকে দুর্ভাগ্যজনক ও দুঃখজনক বলে উল্লেখ করেছে ঢাকা। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সফর সম্পর্কে আগেই কূটনৈতিক চ্যানেলে ভারতকে জানানো হয়েছিল। তারপরও বিমানবন্দরে এমন ঘটনা সন্তোষজনক নয়। মুখপাত্র আরও বলেছেন, বিষয়টি নিয়ে ভারতীয় পক্ষ যে ব্যাখ্যা দিয়েছে, বাংলাদেশ তা গ্রহণযোগ্য মনে করছে না। এদিকে বাংলাদেশের সংখ্যালঘুদের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্যের প্রতিক্রিয়ায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, সংখ্যালঘু সম্প্রদায় সহ দেশের সব নাগরিকের অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পুশিনের ঘটনায় সরকার নিশ্চুপ উল্লেখ করে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন, বিএসএফ শূন্যরেখায় মানুষ ঠেলে পাঠালেও এখনো পর্যন্ত সীমান্ত পরিদর্শন করেননি স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানীতে এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেছেন তিনি। সীমান্তে ভারতের কর্মকাণ্ডের বিষয়টি আন্তর্জাতিক মহলের কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছেন নাসিরুদ্দিন পাটোয়ারি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, ফরেন মিনিস্ট্রি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এই 3টা মন্ত্রণালয় যদি ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারে, জাতিসংঘের যে লসগুলা রয়েছে সেগুলোর তত্ত্বাবধানে আমরা বিশ্ব ব্যবস্থার কাছে আমাদের যে সীমান্তে কি হচ্ছে এই বিষয়গুলো যদি আমরা উপস্থাপন করতে পারি। যেই দিন থেকে পুশিং শুরু হয়েছে এই পর্যন্ত আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী একটা সীমান্ত উনি ভিজিট করেন নাই। সালাউদ্দিন ভাইয়ের কাছে প্রশ্ন রাখতে চাই, ভারত কাঁটাতার নির্মাণ করেছে, আপনিও যদি কাঁটাতার নির্মাণ করেন তাহলে কি সীমান্তের সমস্যার সমাধান হবে?
ডেঙ্গু নিধনের টাস্ক ফোর্স গঠনের পর প্রথম দিনের অভিযানে মিলেছে এডিসের লার্ভা। গুলশান একটি রেস্তোরাঁকে জরিমানার পাশাপাশি মালিককে 2 মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, সপ্তাহে 3 থেকে 4 দিন এই অভিযান চলবে। এদিকে 24 ঘন্টায় ডেঙ্গুতে আরও 2 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন 157 জন। চোখ রাঙাতে শুরু করেছে ডেঙ্গু। চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 5 জনের, আর হাসপাতালে ভর্তি প্রায় 2000। এমন পরিস্থিতিতে এডিসের লার্ভার খোঁজে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলমের নেতৃত্বে টাস্কফোর্স গুলশানের বিভিন্ন এলাকা পরিদর্শন করে। এ সময় একটি রেস্তোরাঁয় অভিযানে গিয়ে ড্রামে জমিয়ে রাখা পানিতে মেলে লার্ভা। এ ঘটনায় জরিমানার পাশাপাশি রেস্তোরাঁ ম্যানেজারকে 2 মাসের জেল দেন ভ্রাম্যমাণ আদালত। এরপর গুলশানের বিভিন্ন ভবন ও স্থাপনা পরিদর্শন করে এডিসের লার্ভা ধ্বংস করা হয়। পাশাপাশি বাসাবাড়িতে বিতরণ করা হয় লার্ভা ধ্বংসকারী ওষুধ। পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী শাহে আলম জানান, সপ্তাহে 3 থেকে 4 দিন এ অভিযান পরিচালনা করা হবে। জনস্বার্থে জমে থাকা পানি পরিষ্কারের আহ্বান জানান তিনি। প্রত্যেক সপ্তাহেই আমরা 3-4 দিন করে এই টাস্ক ফোর্সের যে এটা ঠিক অভিযান শব্দটা শুনতে খারাপ লাগে, এটা কার্যক্রম, জনসচেতনতা, জনসম্পৃক্ততা এবং অ্যাডিস মশার উৎসস্থলগুলি, সোর্সগুলি দূরীকরণের জন্য যে কার্যক্রম, এটা আমরা অব্যাহত রাখবো। আপনারা আপনাদের নিজের জীবনের ঝুঁকি না নিয়ে নিরাপত্তার জন্যে আপনারা একটু আপনাদের বেলকুনি, টপ, ছাদ, নিচের অংশগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। অনেক ভবনে প্রবেশ করতে বাধার মুখে পড়ায় মশক নিধন কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানান ঢাকা উত্তর সিটির কর্মকর্তারা। এই জরিমানার উদ্দেশ্য হচ্ছে নাগরিকদেরকে সচেতন করা এবং নাগরিকদেরকে সম্পৃক্ত করা। আসলে মাঠ পর্যায়ে আমরা সহযোগিতা একটু পেলেও বিভিন্ন হাই রাইজ বিল্ডিং গুলাতে, বিশেষ করে যেখানে হাই রাইজ, সেখানে আমরা ঢুকতে অসুবিধা হয়, আমাদের ঢুকতে দেয় না। হ্যাঁ, আমরা আইডি কার্ড দেখিয়েও ঢুকতে পারি না। ফুলের টব, পুরানো টায়ার, পরিত্যক্ত পাত্রে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার আহ্বান জানায় টাস্কফোর্স। ফারিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা। এদিকে 24 ঘন্টা হাম উপসর্গে আরও 3 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত 1089 জন। শতভাগ কভারেজের দাবি করলেও হাসপাতালেই মিলছে টিকা না পাওয়া হাম আক্রান্ত রোগী। এক্ষেত্রে যেমন অভিভাবকদের উদাসীনতা আছে, তেমনি আছে প্রচারণার ঘাটতিও। বাড়ি বাড়ি গিয়ে সব শিশুকে টিকার আওতায় আনার তাগিদ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। দেশে হাম সংক্রমণের 3 মাস পার হলেও বন্ধ হচ্ছে না প্রাণহানি। প্রতিদিন আক্রান্ত হচ্ছেন হাজারের বেশি মানুষ। হাসপাতালে রোগীর চাপ কিছুটা কমলেও এখনো ফাঁকা নেই হাম ওয়ার্ডের কোনো শয্যা। প্রতিদিনই দেশের বিভিন্ন জায়গা থেকে রোগী আসছেন রাজধানীতে। মাস পেরিয়েছে জরুরি টিকাদান কর্মসূচিরও। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে 100% বেশি টিকা কাভারেজের দাবি করা হলেও হাসপাতালেই মিলছে টিকা না পাওয়া রোগী। টিকা দেয় না, শেষ যে অর ছিল দেয় নেই। অসুস্থর মধ্যে হামের টিকা দেওয়া যাইব না। আগস্ট মাসে একটা টিকা পাবে আর কি, এখনো তো আর হয় নাই, কিন্তু এখন মনে হইতেছে আগস্ট মাসটা পাবে না, কারণ ওর তো কন্ডিশন ভালো না এখনো। আর হামের টিকা যখন ক্যাম্পিং হয়েছে তখন ও পায় নাই, কারণ ওর বয়স তখন হয় না। আমরা শুনছিলাম 10 মাস থেকে হামের টিকা দেয়, এই জন্য আর দেয়নি। ঠান্ডা আস্তে আস্তে বাড়ছে, বাড়ার পরে কাশিটা অতিরিক্ত হওয়ার পর এখন কাশির ওষুধ খাওয়ানোর পর আমরা সাধারণত ফার্মেসি থেকে ওষুধ খাওয়াছিলাম, কমেনি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, জরুরি অবস্থায় টিকা দেয়ায় সম্পূর্ণ কাভারেজ সম্ভব হয়নি। তাই এখন বাড়ি বাড়ি গিয়ে বাদ পড়াদের দ্রুত টিকার আওতায় আনতে হবে। সরকার বলছে যে এটা আউটব্রেক, অর্থাৎ প্রাদুর্ভাব। আউটব্রেক যদি হয় তাহলে কিন্তু আউটব্রেক রেসপন্স থাকতে হবে। টিকার কাজ হচ্ছে, তাও কিন্তু যেভাবে গুছিয়ে করা হয় অন্যান্য বছর, সেটা কিন্তু এবার করা যায়নি প্রথম দিকে। কিন্তু এখন তো টিকার বাকি কাজগুলো গুছিয়ে করতে হবে, না হলে তো আমরা টিকার ফলাফলটা পাচ্ছি না। টিকার পাশাপাশি 5 বছর পর্যন্ত সব শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। আগামী 28 জুন দেশব্যাপী পালিত হবে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। তিস্তার পানি ওঠানামা করায় বিভিন্ন পয়েন্টে দেখা দিয়েছে তীব্র ভাঙন। দুদিনে রংপুরে বিলীন হয়েছে প্রায় 30 মিটার বাঁধ। পানি নিয়ন্ত্রণে খুলে দেওয়া হয়েছে ব্যারেজের 44টি গেট। এদিকে গাইবান্ধায় বাড়তে শুরু করেছে ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি। ওঠানামা করছে তিস্তা নদীর পানি, কোথাও কোথাও দেখা দিয়েছে ভাঙনও।
বুধবার সকালে লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে বিপদসীমার 13 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল পানি, যা দুপুর 12টায় নেমে যায় 15 সেন্টিমিটারে। তবে মহিপুরের দ্বিতীয় তিস্তা সেতুর পশ্চিম রক্ষা বাঁধে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। 2 দিনে নদীগর্ভে বিলীন হয়েছে প্রায় 30 মিটার বাঁধ। কার্যকর হয়নি এলজিডির বাঁশের স্পারও। এই বাঁধটা যদি মেনটেনেন্স করতো ঠিক মতন, যখন এটা হয়েছে তখন এটা অনেক ব্লক ছিল, এগুলো ক্রমান্বয়ে নিচে চলে গেছে। জিও ব্যাগ দিয়ে যদি এই কাজটা করা যেত, রাউন্ডে করা যেত, মানে রাস্তার মুখটা বাঁধা যেত, তাহলে হয়তো ভাঙতো না। এখানে তো 15-20 লাখ টাকা হলে তো এখানে আপনার জিও ব্যাগ ফেলালে যেটা রক্ষা পাবে। এদিকে পানি নিয়ন্ত্রণে ব্যারেজের 44টি গেট খুলে দিয়েছে তিস্তা কর্তৃপক্ষ। রিভারের যে ফ্লো সিস্টেম আমরা দেখলাম, ওই দিক থেকে আসলে একটা টার্নিং করে এখানে এসে হিট করতেছে। তো সে কারণে এই বাঁশের এই জিনিসটা কিছুটা প্রোটেকশন দিয়েছে, কিন্তু উইদিন 1 উইক আর 2 উইক্সের মধ্যে আমি বুয়েটের প্রফেসর সাথে টিম সহ আবার এগিয়ে আসবো। গাইবান্ধায় গত 4 দিনে বেড়েছে ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি। 12 ঘন্টার ব্যবধানে ব্রহ্মপুত্রের পানি 22 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 143 সেন্টিমিটার ও ঘাঘটের পানি 13 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 210 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে ভাঙন। পানি বাড়াতে আমাদের এই নদী ভাঙে, গাছ গাছরা বাড়ি ঘর সব ডাবি যাচ্ছে। জিও ফেলানোর কথা বলে গেছে, এখন পর্যন্ত কোনো কাজ হয়নি। বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে নদ নদীতে পানি বৃদ্ধি ও সাময়িক বন্যার পূর্বাভাস দিয়েছে সতর্কীকরণ কেন্দ্র। পানি আরো বাড়লে তো বাড়ি ঘর দিয়ে পানি উঠবে, বাচ্চা কাচ্চা আছে তাদের সমস্যা। উজানে বৃষ্টিপাত না হয় স্বাভাবিক রয়েছে সুনামগঞ্জের সুরমা নদীর পানি প্রবাহ। তানজিনা তাসনিম, সময় সংবাদ। এদিকে দেশের ভেতরে এবং উজানে ভারতের বিভিন্ন অংশে অতি ভারী বৃষ্টিতে প্লাবিত হতে পারে রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বহু এলাকা। দুর্যোগ মোকাবেলায় সরকারের পাশাপাশি প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। শাহিন আলমের রিপোর্ট। ভৌগোলিক অবস্থান আর জলবায়ু সংকটে প্রতি বছরই কম বেশি বন্যা কবলিত হচ্ছে দেশ। কখনো কখনো ভয়াবহ মানবিক ও অর্থনৈতিক সংকটের কারণ হয়ে উঠছে এই প্রাকৃতিক বিপর্যয়। বন্যার এ বছরের পূর্বাভাসও খুব একটা স্বস্তির নয়। আগামী কয়েকদিন উজানে ভারী বৃষ্টিপাতের কারণে রংপুর, সিলেট এবং ময়মনসিংহ বিভাগ সহ দেশের মধ্যাঞ্চল বন্যায় প্লাবিত হতে পারে বলে সতর্কতা দিয়েছে সংশ্লিষ্ট দফতর। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, আবহাওয়া পরিস্থিতি বিশ্লেষণে বর্ষা মৌসুমের শুরুতেই এবার ভারী বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছে। এরই মধ্যে রংপুর বিভাগের তিস্তা, ধরলা এবং দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়ে সতর্ক সীমায় পৌঁছেছে। কোথাও কোথাও দেখা দিয়েছে ভাঙন। বিপদসীমার কাছাকাছি রয়েছে সিলেটের সুরমা ও কুশিয়ারা এবং ময়মনসিংহের সমস্যরীর পানি। আগামী 3 দিনে রংপুর বিভাগের তিস্তা, ধরলা, দুধকুমার অববাহিকায় লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর জেলার এবং একই সাথে সিলেট বিভাগের সুরমা ও কুশিয়ারা সংলগ্ন সিলেট ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে। এমন পরিস্থিতিতে ক্ষয়ক্ষতি মোকাবেলায় আগাম ব্যবস্থা হিসেবে সরকারের পাশাপাশি প্রস্তুত হচ্ছে রেড ক্রিসেন্টের মতো সহযোগী সংস্থাগুলো। আমরা জানি যে বাংলাদেশ রেড ক্রিসেন্টের 68টি ইউনিট আছে। প্রত্যেকটা ইউনিটকেও আমরা এই ধরনের পরিস্থিতি সম্পর্কে সজাগ রেখেছি এবং যথাসম্ভব তাদেরকে প্রস্তুতির জন্য অর্থ বরাদ্দ এবং ত্রাণ সামগ্রী যেগুলো লাগে সেগুলো তাদেরকে দেয়া হয়েছে, যাতে তারা সাথে সাথে রেসপন্ড করতে পারে। জুনের শেষ ভাগ থেকে 2 জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে এবং উজান মিলিয়ে 350 থেকে 400 মিলিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। গাইবান্ধায় 6 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রেস্টুরেন্টের ম্যানেজারকে অবরুদ্ধ করে প্রতিষ্ঠানটিতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। গাইবান্ধা সদরের ঘাঘট নদীপাড়ের জাপলং চাইনিজ ফাস্টফুড রেস্টুরেন্টে ব্যবসার আড়ালে অসামাজিক কার্যক্রম চালানোর অভিযোগ ছিল দীর্ঘদিন ধরেই। বুধবার দুপুরে প্রতিষ্ঠানটির ম্যানেজার আমির হোসেনকে 6 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অবরুদ্ধ করে বিক্ষুব্ধ জনতা পুড়িয়ে দেওয়া হয় প্রতিষ্ঠানটি।
স্থানীয়রা জানান রেস্টুরেন্টের ম্যানেজার আমির আলী কৌশলে ওই শিশুকে রেস্টুরেন্টে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি জানার পর অভিযুক্তকে অবরুদ্ধ করে তারা। এরপর শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এখানে বিভিন্ন মেয়ে নিয়ে আসিয়া বিভিন্ন অসামাজিক কার্যকলাপ কন্টিনিউ করতেছে। ছেলে মেয়েরা আসিয়া এই জায়গায় স্কুল কলেজ বাদ দিয়ে এই জায়গায় ঢুকিয়ে মনে কর অকাম করতো। মাসুম বাচ্চাকে ডাকে নিয়ে আসছিল, নিয়ে আসানোর পর ওনার সঙ্গে আকাম করতে যে স্টেটে এলাকার মহিলারা ধরে ফেলেছে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। অভিযোগ পেলেই সাথে সাথে ব্যবস্থা নিব, যেহেতু অভিযুক্ত আমাদের হাতে আছে, এবং অন্যান্য যে আইনগত প্রক্রিয়া থাকে ধর্ষণের ক্ষেত্রে তাকে পরীক্ষা করানো সহ তাকে ক্রাইসিস সেন্টারে নেওয়া, এগুলো আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা করব। আটক আমির হোসেন সদর উপজেলার দাঁড়িয়েপুর বাজারের বাসিন্দা। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। মাদক সেবন নিয়ে দ্বন্দ্ব। চাঁপাইনবাবগঞ্জে দুই বন্ধুর ছুরিকাঘাতে আরেক বন্ধুর মৃত্যু হয়েছে। অন্যদিকে যশোরে নিখোঁজের একদিন পর ঝোপে মিলল যুবকের গলাকাটা লাশ। পাশ থেকেই উদ্ধার করা হয়েছে ধারালো অস্ত্র। মাদক সেবন নিয়ে দ্বন্দ্ব তিন বন্ধুর, প্রাণ গেল একজনের। চাঁপাইনবাবগঞ্জের পুরাতন বাজারে হাসপাতাল রোড এলাকায় দুই বন্ধু জিশান ও মেহেদির সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায় রজব। এক পর্যায়ে দুজন মিলে রজবের বুকে ছুরিকাঘাত করে। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই রোগী আস্তে আস্তেই মারা গেছে। আমরা এখানে এসে তাকে মৃত অবস্থায় পেয়েছি। ছুরিকাঘাতের সময় জিশান ও মেহেদি মাদকাসক্ত ছিল বলে জানায় পুলিশ। বুধবার সকালে যশোরের রাঘুরামপুর গ্রামের ঝোপ থেকে সাইদ নামে যুবকের লাশ উদ্ধার করা হয়। স্বজনরা জানান মঙ্গলবার রাতে ফোন পেয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে নিখোঁজ হয় সে। বাড়ির কাছে একটি ঝোপের মধ্যে তার গলাকাটা লাশ দেখতে পায় স্থানীয়রা। মরদেহের পাশেই ছিল ধারালো অস্ত্র। পুকুরের দিকে আগে ওখানে যে কুড়ে মতন ভাঙচুর রয়েছে, আমি ওই পিলার ধরে কেবল ডাক দেব, তখন দেখে ওই জাইঙ্গা আর প্যান, আমি মুখেও তাকাইনি। ওই দূরিতে ওই দেখে মনে করেন আমি ওখানে পুঁতে গেছি। আমার ছেলেকে যারা হত্যা করেছে, যারা জড়িত, তাদের নিঃসন্দেহে বিচার চাই। লাশটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। তানজিনা তাসনিম, সময় সংবাদ। ব্যবসা লাইসেন্স প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা কমিয়ে 14 দিনের মধ্যে সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরামে এসএমই খাতের প্রত্যাশা প্রাপ্তি শীর্ষক কর্মশালায় বাণিজ্য মন্ত্রী বলেন, এসএমই খাতে 5 লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য রয়েছে সরকারের। এ খাতে গতি আনতে আগামীতে নতুন আরও কয়েকটি বিসিক শিল্প পার্ক করার পরিকল্পনা রয়েছে সরকারের। একটা কোম্পানি তার ব্যবসা শুরুর জন্য তার মেশিনপত্র আমদানির পর্যায়ে যেতে এইটুক লাইসেন্স দেওয়ার জন্য সময়টা 355 দিন থেকে আমরা ইনশাল্লাহ 14 দিনে নামিয়ে নিয়ে আসবো। আর বাদ বাকি লাইসেন্সগুলি তার হয়তো পেতে সময় লাগবে, যেমন ফায়ার লাইসেন্স ইত্যাদি, কিন্তু সেগুলির জন্য ভোগান্তি ব্যতি রেখে একটা স্ট্রাকচার্ড ওয়েতে সে পায়, বিভিন্ন দরজায় তার যাওয়া না লাগে, তার বেশিরভাগ ইন্টারাকশন অনলাইনে হয়, এটা আগামী দিনে আমরা নিশ্চিত করব। শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনাল পরিচালনা নিয়ে একের পর এক শর্ত যুক্ত করছে জাপানি ঠিকাদার প্রতিষ্ঠান। এর ফলে ডিসেম্বর থেকে পিছিয়ে যেতে পারে উদ্বোধন। তবে বিমান প্রতিমন্ত্রী জানিয়েছেন, ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই হবে জুলাইয়ে, আর নির্ধারিত সময়ে চালু হবে টার্মিনাল। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। আসছে ডিসেম্বরেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 3rd টার্মিনাল চালুর লক্ষ্যে এগিয়ে যাচ্ছে সরকার। তবে জাপানের ঠিকাদার প্রতিষ্ঠানের একের পর এক শর্তে বাড়ছে জটিলতা। আয় ভাগাভাগি নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে কয়েক দফা বৈঠক করে সরকার। এরই মধ্যে ঠিকাদার প্রতিষ্ঠানকে ব্যবসায়িক চুক্তির প্রস্তাব বা RFP দিয়েছে সিভিল এভিয়েশন। 42 দিনের মধ্যে চুক্তি সইয়ের কথা থাকলেও নতুন নতুন শর্ত দিচ্ছে জাপানি প্রতিষ্ঠান। এতে নির্ধারিত সময়ে টার্মিনাল চালু নিয়ে দেখা দিয়েছে সংশয়। যদিও বিমান প্রতিমন্ত্রী মনে করেন জুলাইয়ের মাঝামাঝি হবে চুক্তি। আমরা সিভিল এভিয়েশন চেয়ারম্যানকে অনুরোধ করেছি যে তাদের টোটাল সক্ষমতা আছে সেগুলো দিয়ে চেষ্টা করা। চুক্তি সই হলেও জটিল প্রক্রিয়ার অপেক্ষায় বিমানবন্দর কর্তৃপক্ষ। নভেম্বরের মধ্যেই অপারেশন রেডিয়েন্স অ্যান্ড এয়ারপোর্ট ট্রান্সফারের আওতায় টার্মিনাল টু টার্মিনাল স্থানান্তর করতে হবে প্রযুক্তিগত সব ফাংশন। সেপ্টেম্বরের মধ্যে ওরা শেষ হয়ে গেলে অক্টোবরের মধ্যে বুঝিয়ে নেবে তারা। নভেম্বর পুরো ট্রায়ালে চলবে এবং আমরা ডিসেম্বরে যাতে করতে পারি। আমরা হোপফুলি তারা এন্ড অফ নভেম্বর বুঝিয়ে নিতে পারবে। কন্ট্রাক্ট সাইনটা
42 দিন সময় দিয়ে আরপিতে দিয়েছি। থার্ড টার্মিনাল অপারেশনে এলে বছরে শাহজালাল বিমানবন্দরে যাত্রী সেবা 80 লাখ থেকে বেড়ে উন্নীত হবে প্রায় 2 কোটিতে। বাড়বে এয়ারলাইন্সের সংখ্যা, কমবে ভাড়া, পণ্য আমদানি রফতানি বেড়ে গতি আসবে রাজস্বে। তাই স্থাপনা দ্রুত কার্যকর করার পরামর্শ বিশেষজ্ঞের। টার্মিনালটা উদ্বোধন করলে, অপারেশন হলে যাত্রীরা কিছুটা সাশ্রয় বোধ করবে, তারা এখানে কমফোর্ট ফিল করবে, সেটা একটা বড় ব্যাপার। 2 নম্বর, যেখানে যেসব এয়ারলাইনগুলো আমাদেরকে সার্ভিস দেয় সেই এয়ারলাইনগুলো সার্ভিস স্ট্যান্ডার্ড আরও বাড়াতে পারবে। 3 নম্বর, নতুন নতুন আরও অনেক এয়ারলাইনকে আমরা অ্যাকোমোডেট করতে পারবো এখানে। নতুন এয়ারলাইন আসা মানে নতুন করে রেভিনিউ জেনারেশন হওয়া, নতুন করে চাকরি সংস্থান হওয়া। বিশ্বমানের সেবা দিতে অত্যাধুনিক প্রযুক্তির এই টার্মিনালে রয়েছে 115টি চেক ইন, 128টি ইমিগ্রেশন কাউন্টার, 16টি লাগেজ বেল্ট, 40,000 বর্গমিটারের বিশাল বহির্গমন লাউঞ্জ ও 1200টি গাড়ি পার্কিং অবকাঠামো। এছাড়া একসঙ্গে পার্কিং করা যাবে 34টি উড়োজাহাজ। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ইরানে হামলা চালানো থেকে ডোনাল্ড ট্রাম্পকে বিরত রাখতে মার্কিন প্রতিনিধি পরিষদের পর সিনেটেও বিল পাশ হয়েছে। পরবর্তীতে সামরিক কোনো পদক্ষেপ নেওয়ার আগে প্রেসিডেন্টকে অবশ্যই কংগ্রেসের অনুমোদন নিতে হবে, যদিও এই প্রস্তাবকে অর্থহীন আখ্যা দিয়েছেন ট্রাম্প। ইরান প্রশ্নে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় লাগাম টানতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে মার্কিন সিনেট। মঙ্গলবার রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেট এমন একটি প্রস্তাব অনুমোদন করেছে যা ট্রাম্পকে ইরানের সঙ্গে সামরিক কর্মকাণ্ড চালিয়ে যেতে কংগ্রেসের অনুমোদন নিতে বাধ্য করে। একই প্রস্তাব চলতি মাসের শুরুতে প্রতিনিধি পরিষদেও পাশ হয়। এই যুদ্ধ অবশ্যই শেষ করতে হবে। সত্যি বলতে ট্রাম্পের এই যুদ্ধ কখনোই শুরু করা উচিত ছিল না। যুক্তরাষ্ট্রের 1973 সালের যুদ্ধ ক্ষমতা আইন কার্যকর হওয়ার পর এই প্রথমবারের মতো মার্কিন কংগ্রেসের উভয় কক্ষ দেশটির কোনো প্রেসিডেন্টকে সামরিক অভিযান বন্ধ করার নির্দেশ দিয়ে একটি প্রস্তাব অনুমোদন করল, যদিও সিনেটের ভোটকে অর্থহীন বলে উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ইরানের সঙ্গে একটি ভালো চুক্তির দাবি করলেও এরই মধ্যে কয়েকটি ইস্যুতে মতবিরোধ দেখা দিয়েছে। মঙ্গলবার ট্রাম্প দাবি করেন ইরান পারমাণবিক স্থাপনা পরিদর্শনে সম্মত হয়েছে, যদিও তেহরান বলছে আলোচনায় এমন কোনো ছাড় দেয়নি তারা। এমনকি আর্থিক প্রণোদনা, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এবং লেবাননে ইসরায়েলের আগ্রাসন নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছে। এতে তাদের মধ্যে হওয়া শান্তি চুক্তির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে পাকিস্তান সফরে গিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শাহবাজ শরীফের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না। সামরিক ও প্রতিরক্ষা সক্ষমতার প্রশ্নে কোনো ধরনের ছাড় দিবে না তেহরান। এমনকি এ বিষয়ে কোনো দেশের সঙ্গে আলোচনা বা সমঝোতায়ও যাবে না বলে সাফ জানান তিনি। যদি আমাদের ক্ষেপণাস্ত্র না থাকতো তাহলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গাজার মতোই ইরানের ওপর হামলা চালাতো। মঙ্গলবার রাতে ইসলামাবাদ ছাড়েন পেজেশকিয়ান। রাহানুল রানা, সময় সংবাদ। ভারতের কলকাতা একটি নির্মাণাধীন গোডাউনের ছাদ ভেঙে 5 জন শ্রমিক নিহত হয়েছেন। ভবনের নিচে অনেকে চাপা পড়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে 21 জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভবনটি নির্মাণ কাজে ত্রুটি ছিল বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুব্রত আচার্য রিপোর্ট। বুধবার স্থানীয় সময় দুপুরে কলকাতার তারাতলায় একটি নির্মাণাধীন গোডাউনের ছাদ ভেঙে বেশ কয়েকজন শ্রমিক নিহত হন। দুর্ঘটনার পরপরই দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী, পুলিশ, স্থানীয় প্রশাসন এবং স্থানীয় মানুষ উদ্ধার কাজ শুরু করেন। পরে সেনাবাহিনীর সদস্যরাও যোগ দেন। আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনো অনেকে চাপা পড়ে থাকায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ভবনটির নির্মাণ কাজে ত্রুটি ছিল বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চলতি বছরের জানুয়ারিতে কলকাতা পৌরসভা নির্মাণের অনুমোদন দেয় এই ভবনটির। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, মঙ্গলবার তুমুল বৃষ্টির পর থেকেই ভবনটি কাঁপতে শুরু করে। সেই খবর পেয়েই দুপুরে বেশ কয়েকজন নির্মাণ শ্রমিক সেটি মেরামতে ভবনের ভেতরে প্রবেশ করেন। সে সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। একদম এনডিআরএফ, আর্মি, স্টেট ডিজাস্টার, পুলিশ, ফায়ার, কেএমসি all together working very good
এখন অবধি 21টা রিকভারি হয়েছে, 3টে ডেথ, 18 অ্যালাইভ। 9 মে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর এটিকে সবচেয়ে বড় দুর্ঘটনা বলে মনে করছে প্রশাসন। তৃণমূল সরকারের সময় পাশ হওয়া এ ধরনের বিল্ডিং এর পরিকল্পনা বাতিল করে অডিটের নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। বিদেশি শ্রমিকদের অধিকার সুরক্ষায় আরও কঠোর হচ্ছে দক্ষিণ কোরিয়া সরকার। বেতন বকেয়া রাখা বা শ্রম আইন লঙ্ঘনকারী নিয়োগকর্তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে নতুন বিধিমালা সংশোধনের প্রস্তাব দিয়েছে দেশটির বিচার মন্ত্রণালয়। প্রস্তাব অনুযায়ী গুরুতর শ্রম আইন ও শিল্প নিরাপত্তা আইন ভঙ্গকারীরা নির্দিষ্ট সময়ের জন্য বিদেশি শ্রমিক নিয়োগের সুযোগ হারাতে পারেন। বিদেশি শ্রমিকদের ন্যায্য অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান প্রবাসী বাংলাদেশিরা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্ট। শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার সরকার। এখন থেকে যেসব নিয়োগকর্তা শ্রমিকদের বেতন বকেয়া রাখবেন অথবা কর্মস্থলে গুরুতর দুর্ঘটনার জন্য দায়ী হবেন, তারা নির্দিষ্ট সময়ের জন্য নতুন বিদেশি শ্রমিক নিয়োগ করতে পারবেন না। সম্প্রতি কোরিয়া ইমিগ্রেশন কন্ট্রোল আইন বাস্তবায়ন বিধির সংশোধনীর খসড়া আইন প্রকাশ করে দেশটির বিচার মন্ত্রণালয়। নতুন প্রস্তাবনা অনুযায়ী 50 লাখ বা তার বেশি মজুরি বকেয়া থাকলে সংশ্লিষ্ট নিয়োগকর্তা সর্বোচ্চ 3 বছর বিদেশি শ্রমিক নিয়োগ করতে পারবেন না। এছাড়াও শ্রমিকের মৃত্যু বা গুরুতর শিল্প দুর্ঘটনার ক্ষেত্রে প্রতিষ্ঠানকে 1 থেকে 3 বছর পর্যন্ত বিদেশি শ্রমিক নিয়োগে নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে। বিদেশি শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আমরা প্রায় কোম্পানিতে ঠিকভাবে বেতন পাই না, তো এই সমস্যাগুলো আমাদের দৈনন্দিন হয়ে পড়ছে। এখন সারা মাস কাজ করার পরে, হাড় ভাঙা পরিশ্রম করার পরে যখন মাস শেষে বেতনটা যখন পাই না, তখন মনটা আসলেই খুব খারাপ হয়ে যায়। আমাদের মতো ভুক্তভোগীদের জন্য সরকার যে নতুন যে নিয়ম চালু করেছে সেটা আমাদের জন্য অনেক বড় একটা আইন আর কি। এই মুহূর্তে এই আইনটা আসলে খুবই দরকারি ছিল, যেটা কোরিয়ান প্রবাসীদের জন্য খুবই চমৎকার, বিশেষ করে মানসিক প্রশান্তির জন্য আমি মনে করি দারুণ একটা পদক্ষেপ হয়েছে। সামনের দিকে আমরা আশা করি আরও শ্রমিক বান্ধব আরও ভালো ভালো আইন আসবে। সরকার বলছে এই উদ্যোগের লক্ষ্য শুধু শাস্তি দেওয়া নয়, বরং বিদেশি শ্রমিকদের বেতন বঞ্চনা, নির্যাতন ও শিল্প দুর্ঘটনা থেকে সুরক্ষা নিশ্চিত করা। একই সঙ্গে নিয়োগকর্তাদের আইন মেনে চলা এবং নিরাপদ কর্মপরিবেশ গড়ে তুলতে উৎসাহিত করবে নতুন এই নীতিমালা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। 24 জুন লিওনেল মেসির জন্মদিন। 1927 সালের এই দিনে রোজারিওতে জন্ম নেওয়া এক শিশু এখন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা। রেকর্ডের ফুলঝুরি আর সর্বজয়ী LM10 হয়তো বিশ্বকাপ শেষেই তুলে রাখবে নিজের বুটজোড়া। মেসির জন্মদিনে সাব্বির মিথুনের রিপোর্ট। শুভ জন্মদিন লিওনেল মেসি। রোজারিওর ছোট্ট ছেলেটা এখন ফুটবল ইতিহাসেরই সবচেয়ে বড় নক্ষত্র। মেসি কি জানেন, তার ছুটে চলায় হৃদস্পন্দন বাড়ে কোটি কোটি ভক্তের। এক একটা গোল হাসি ফোটায় শরণার্থ শিবির থেকে দিন মজুরের মুখে। যুগে যুগে হয়তো ভালো ফুটবলারের জন্ম হবে আরো, তবে ওই যে 5 ফুট 7 ইঞ্চির মেসির মতো নয়, যার সামনে চাপা পড়ে গেছে ফুটবলের 2000 বছরের দীর্ঘ ইতিহাস। 5 ফুট 7 ইঞ্চি বা 170 সেন্টিমিটার, একজন গড় আমেরিকানের চেয়েও যা 5 সেন্টিমিটার কম। সেটাও অবশ্য গ্রোথ হরমোন ট্রিটমেন্টের ফল। ফুটবল ক্লাব বার্সেলোনা এগিয়ে না আসলে যে চিকিৎসা সম্ভব হতো না স্টিল কারখানার শ্রমিক হোর্হে মেসির জন্য। অবশ্য তাতে বার্সেলোনাকে মেসির নাকি মেসিকে বার্সেলোনার ধন্যবাদ দেওয়া উচিত সেটা তর্ক সাপেক্ষ। কারণ কাতালান ক্লাবের 7.2% গোলের মালিক LM10 একাই, যে কোনো ক্লাবের হয়ে যা কিনা সর্বোচ্চ। ইউরোপিয়ান টপ 5 লিগেও তার আশেপাশে কেউ নেই। তবে মেসির জীবনের সেরা অর্জনটা এসেছে কাতারে, ওই যে আরাধ্যের সোনালী ট্রফি, যে অর্জন ছাড়া শ্রেষ্ঠত্ব ছিল প্রশ্নবিদ্ধ। নিন্দুকদের মুখ বন্ধ, নিজেকে অমরত্ব আর আকাশী নীলের পুনর্জন্ম। বিশ্বকাপে জোড়া গোল্ডেন বুট কিংবা টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো কারো সব রাউন্ডে গোল। রোজারিওর ওয়ান্ডার কিড এখানেও অদ্বিতীয়।
কাতারেই সর্বজয়ী মেসির শেষ দেখে ফেলেছিলেন কেউ কেউ, তবে লিওনেল মেসি যে এখনো ফুরিয়ে যাননি সে খবরটাই হয়তো দিতে এসেছেন মার্কিন মূলকে। খেলছেন ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ। 39-এ পা রাখা লিওনেল মেসি আগের চেয়েও ভয়ঙ্কর। হ্যাটট্রিকে শুরু, দ্বিতীয় ম্যাচে জোড়া গোল। ফুটবল জাদুকর দেখাচ্ছেন তার ওয়ান লাস্ট ড্যান্স। তবে বিশ্বকাপ শেষেই হয়তো তুলে রাখবেন নিজের প্রিয় বুট জোড়া, আর তার ভক্তরা হারাবে ফুটবলের নেশা। রাত জেগে একটা ম্যাচের অপেক্ষায় কি আগের মতো আর আবেগ থাকবে? প্রিয় মেসি, শৈশব কৈশোর রাঙানোয় আমাদের ভালোবাসা নিবেন। সাব্বির মিথুন, সময় সংবাদ। ফুটবল মহানায়কের জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে ভক্তদের মাঝে রয়েছে উন্মাদনা। বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত সহ আর্জেন্টিনার অতিথিদের নিয়ে মেসির জন্মদিন উদযাপন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমর্থক গোষ্ঠী। ফ্ল্যাশ মব সহ সার্বিক আয়োজনে মুগ্ধ আমন্ত্রিতরা। এছাড়াও রংপুরেও কেক কেটে প্রিয় তারকার বার্থডে সেলিব্রেট করেছেন ভক্তরা। 24শে জুন তারিখটা গুরুত্বপূর্ণ বাংলাদেশে। লিওনেল মেসির জন্মদিন ঘিরে নানান আয়োজন চলে দেশের এলএম10 ভক্তদের মাঝে। এবার সে উদযাপন আরও রঙিন। বিশ্বকাপ উন্মাদনার মাঝেই 39তম জন্মদিন। দেশের নানান জায়গায় ভক্তরা নানান আয়োজনের উদ্যোগ নিয়েছে। সবচেয়ে বড় আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়। আর্জেন্টাইন রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সহ লাতিন দেশটার প্রতিনিধি উপস্থিত হয়েছেন। কেক কাটা ছাড়াও আছে নানান আয়োজন। আমরা এবার চতুর্থ বিশ্বকাপ জিতবো, এটাই হবে তার জন্মদিনের সব থেকে বড় গিফট। আরো 8 থেকে 10টা গোল তার থেকে আমরা আশা করতে পারি। মেসি জন্মদিনে আমার প্রত্যাশা থাকবে হচ্ছে যে এবারে বিশ্বকাপ যেন আর্জেন্টিনা পায় এবং মেসি যেন আগের মতোই অনেক ভালো কিছু করে। নিঃসন্দেহে মেসি গ্রেটেস্ট ফুটবলার অফ অল টাইম। সে আমাদেরকে সবই দিয়েছে, সুন্দর খেলার মুহূর্ত দিয়েছে। এবারও আমাদের এক্সপেকটেশন হচ্ছে তারা ফাইনালে যাবে। অ্যান্ড ফার্স্ট ম্যাচ যেমন অনেক ভালো হয়েছে, লাস্ট ম্যাচটাও ইভেন ফাইনালটা অনেক ভালো হবে এবং আমরা কাপটা পাবো। অবশ্যই উদযাপন সীমাবদ্ধ নয় শুধু রাজধানীতে। বুধবার বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে কেক কাটা হয়েছে মেসির জন্মদিন উপলক্ষে। বার্থডে বয় না থাকলেও আনন্দের কমতি নেই। মেসি যেন তাদের ঘরেরই ছেলে। আর্জেন্টিনা আর্জেন্টিনা মাঠ কাঁপে নামটা শুনলে, আর্জেন্টিনা আর্জেন্টিনা। তার জন্মদিন ঘিরে এত সব আয়োজনের খবর আর্জেন্টাইন তারকা নিজে পেলে হয়তো পরের বার চলে আসতে পারেন বাংলাদেশে। দুই দেশের মাঝে দূরত্ব অনেক, তবে ফুটবলীয় ভালোবাসা সে দূরত্ব ঘুচিয়ে দিয়েছে বহু আগেই। সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। এবার নেইমার ঝলকের অপেক্ষায় বিশ্ব। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে যাওয়ার মিশনে নামছে ব্রাজিল। ফুটবল মহানায়ক মেসির জন্মদিনে দেশীয় ভক্তদের নানা আয়োজন। বেইজিংয়ে তারেক রহমানকে লাল গালিচার সংবর্ধনা। কাল প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক। গুরুত্ব পাবে তিস্তা মহাপরিকল্পনা, বিনিয়োগ ও কর্মসংস্থান। এবং বাড়ছে ডেঙ্গুতে মৃত্যু আক্রান্ত। মোকাবেলায় এডিসের লার্ভার খোঁজে টাস্ক ফোর্স। গুলশান অভিযানে রেস্তোরাঁকে জরিমানা, ম্যানেজারকে 2 মাসের জেল, কীটনাশক বিতরণ। এই ছিল প্রবাসের সময়। দর্শক, আপনারা জানেন বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। আর তাই দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়, সঙ্গেই থাকুন সময়।